হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস সিক্সের রায়মার্টের প্রশ্নবিচিত্রা 2026 এর ভূগোলের ফার্স্ট সিমেটিভ ইভ্যালুয়েশনের যে 6 নম্বরের স্কুল আছে বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল, এর 1 তারিখ থেকে পরপর সমস্ত প্রশ্নগুলোর উত্তর করবো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবীর থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব কত? এটা 4.2 আলোকবর্ষ। চাঁদের মাটিতে শব্দ শোনা যায় না, কারণ বায়ু নেই। আর খ্রিস্ট জন্মের 200 বছর আগে কে বলেছিলেন পৃথিবী আসলে গোলাকার? এটা এরাটোস্থেনিস বলেছিলেন। আর নিরক্ষরেখার সমান্তরাল উত্তর গোলার্ধে অবস্থিত কাল্পনিক রেখা হলো কর্কট ক্রান্তি রেখা। ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আর হিমালয় কথার অর্থ কি? হিমালয় কথার অর্থ বরফের গৃহ। ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলা হয় ধূমকেতু। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 42 কিলোমিটার বেশি। আর পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে পরিচিত। শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা হলো দুন বলে। আর নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তারারা মিটমিট করে কেন? তাহলে আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারাদের আলো যখন এই বায়ুমণ্ডল পেরিয়ে আসে তখন বেঁকে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দু মতোই দেখায়। পৃথিবীর পৃষ্ঠ চ্যাপ্টা সমতল মনে হয় কেন? তাহলে পৃথিবী যে গোল তা আমরা বুঝতে পারি পৃথিবী যে গোল তা আমরা বুঝতে পারি না, কারণ পৃথিবী এতই বিশাল যে এক নজরে এর যতটুকু দেখা যায় তাতে পৃথিবীর চ্যাপ্টা সমতল বলে মনে হয়। ব্যাখ্যা চিত্রে এই ছবিটা দিতে হবে। দিয়ে চিত্রে 4টি বৃত্তচাপকে লক্ষ্য করো। 1 এর ব্যাসার্ধ কম 4 এর ব্যাসার্ধ সবচেয়ে বেশি। সবকটি বৃত্তচাপের লাল রং দিয়ে চিহ্নিত করা অংশটি দেখলে দেখা যায় 1 নম্বর বৃত্তচাপের চিহ্নিত অংশটি বেশি বাঁকা। মানে এখানে এটা মানে এখানে যদি লাল রং আমরা করি তাহলে দেখা যাবে এটা বেশি বাঁকা, এটা কম বাঁকা। কিন্তু 4 নম্বর বৃত্তচাপের চিহ্নিত অংশটা প্রায় সোজা, মানে এটা প্রায় সোজাই হবে। আঁকা হয়েছে একটু অন্যভাবে, ভালোভাবে আঁকলে এটা সোজা লাগবে, এটা অনেক বাঁকা লাগবে। তাহলে কি সিদ্ধান্তে পৌঁছানো গেল? সিদ্ধান্ত: বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আঁকা হয় তার অল্প একটু অংশ বাঁকাভাবে তত কম হয়। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এত বড় ব্যাসার্ধের একটা বৃত্তের উপর দাঁড়িয়ে প্রায় খুব সামান্য অংশই আমাদের চোখে পড়ে, তাই পৃথিবীটি চ্যাপ্টা সমতল বলেই মনে হয়। ভারতের চারিদিকে কি আছে? ভারতের রাজনৈতিক মানচিত্রটা দেখলে দেখা যায় ভারতের উত্তর পশ্চিমে আছে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তরে আছে চীন, নেপাল ও ভুটান। ভারতের পূর্ব দিকে দেখা যাবে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর। পশ্চিমে রয়েছে আরব সাগর। একেবারে দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা। পর্বতগ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। তাহলে পর্বতগ্রন্থি উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয়। যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশৃঙ্গ বিভিন্ন দিকে বিস্তৃত হয়, যেমন পামির গ্রন্থি থেকে কারাকোরাম ও হিমালয়ের মতো কয়েকটা পর্বতশ্রেণী নানা দিকে বিস্তৃত হয়েছে। 4 আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? তাহলে 1 নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করেছে। আর 2 পৃথিবীর কেন্দ্র ও নিরক্ষরেখা বৃত্তের কেন্দ্র 1।
অভিগত গোলাকাকৃতির জন্য পৃথিবীর মধ্যভাগ সর্বাধিক স্ফীত, তাই পৃথিবীতে কাল্পনিক সমস্ত অক্ষরেখা বৃত্তের মধ্যে নিরক্ষরেখা বৃত্তের পরিধি সবচেয়ে বড়, একে বলা হয় মহাবৃত্ত। পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো বলতে কি বোঝো? তাহলে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের ন্যায় হলেও একে সম্পূর্ণ অভিগত গোলক বলা যায় না, কারণ কেন্দ্রমুখী ও কেন্দ্র বহির্মুখী শক্তি বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে কোনো নমনীয় গোলাকার বস্তু নিজ মেরুদণ্ডের চারপাশে অবিরাম লাট্টুর মতো ঘুরলে একই সঙ্গে পরস্পর বিরোধী দুটি বল যথা কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী শক্তি কাজ করে। মধ্যভাগে পূর্ব পশ্চিমে কেন্দ্র বহির্মুখী এবং উত্তর দক্ষিণে কেন্দ্রমুখী শক্তি কার্যকর হয়। পূর্ব পশ্চিমে কেন্দ্র বহির্মুখী শক্তি কার্যকর হওয়ায় মধ্যভাগ স্ফীত ও উত্তর দক্ষিণে কেন্দ্রমুখী শক্তি কার্যকর হওয়ায় মধ্যভাগ স্ফীত ও কার্যকর হওয়ায় উত্তর দক্ষিণে চাপা হয়েছে, ফলে পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার হয়েছে। এর ফলে পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি ও নিরক্ষীয় ব্যাস হয়েছে 12,757 কিমি। বিভিন্ন কৃত্রিম উপগ্রহ মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে পৃথিবীর উত্তর মেরু চাপা নয়, কেবল মাত্র দক্ষিণ মেরুই একটু চাপা। দক্ষিণ মেরু প্রায় 20 মিটার চাপা এবং উত্তর মেরু প্রায় 20 মিটার উঁচু। উত্তর গোলার্ধের মধ্য অংশ প্রায় বসা, কিন্তু দক্ষিণ গোলার্ধের মধ্য অংশ প্রায় 4 মিটার ফোলা। অর্থাৎ এ থেকে বলা যায় পৃথিবী একটি অভিগত গোলক নয়, পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো। পৃথিবীতে অধিগত গোলক নয়, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। এখানে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখা আছে। তাহলে স্থানীয় সময় কোনো স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ণয় করা হয় তাকে বলা হয় স্থানীয় সময়। আর প্রমাণ সময় কোনো একটি দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য দেশের মধ্যভাগে দিয়ে প্রসারিত নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে প্রমাণ সময় বলা হয়। তারপরে স্থানীয় সময় নির্ণয়ের ভিত্তি হলো স্থানীয় দ্রাঘিমা রেখার উপর মধ্যাহ্ন সূর্যের অবস্থান, আর প্রমাণ সময় নির্ণয়ের ভিত্তি হলো দেশের মাঝ বরাবর প্রসারিত দ্রাঘিমা রেখার স্থানীয় সময়। আর একটি দেশের বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। সাধারণত পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত কম বিস্তৃত দেশের একটি প্রমাণ সময় লক্ষ্য করা যায়। তারপর আছে উত্তর ভারতের সমভূমি অঞ্চলের জনবসতি বেশি হওয়ার কারণ লেখো। তাহলে এখানে আছে হিমালয় পার্বত্য, উত্তরে আছে হিমালয় পার্বত্য অঞ্চলে হিমালয় পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় এখানে আছে উত্তরে ভারতের সমভূমি অঞ্চলের জনবসতি বেশি হওয়ার কারণ লেখো। তাহলে হিমালয় পার্বত্য অঞ্চলে অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়, এছাড়া প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর। পাথুরে মাটির জন্য বেঁচে থাকা খুব কষ্টকর। পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলকভাবে কম। তবে সম্প্রতি পার্বত্য অঞ্চলে জনবসতি বাড়ছে। আচ্ছা, এর উত্তরটা এটা হবে উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল। উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম এই রাজ্যগুলোর মধ্যে এই সমভূমি অঞ্চল অবস্থিত। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদীগুলি হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাকর পলি বয়ে এনে এই সমভূমি সৃষ্টি করেছে।
এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। এর তো এটা লিখতে হবে। 5 আছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। চাঁদের পরিবেশ সম্পর্কে লেখো। আচ্ছা, চাঁদের পরিবেশ এখানে লেখা আছে। পৃথিবী থেকে চাঁদকে অতি সুন্দর দেখলেও এখানকার পরিবেশ প্রাণহীন, রুক্ষ, মরুভূমির মতো। মরুভূমি। আচ্ছা, মরুভূমি। চাঁদের ভূমিরূপ অত্যন্ত রুক্ষ প্রকৃতির। চন্দ্রপৃষ্ঠে রয়েছে পুরু বালির স্তর এবং তার উপর ছড়িয়ে রয়েছে ছোট বড় নানা পাথরের টুকরো। চন্দ্রপৃষ্ঠে অসংখ্য ছোট ছোট গর্ত, আবার বড় গর্ত, সাদা ও পাহাড়, খাদ ও পাহাড় লক্ষণীয়। নেক্সট আছে চাঁদের চাঁদের পৃষ্ঠদেশে নিম্নলিখিত উপাদানগুলি সমন্বয়ে গঠিত হয়েছে। চাঁদের পৃষ্ঠদেশ নিম্নলিখিত উপাদানগুলি সমন্বয়ে গঠিত হয়েছে, যথা সিলিকন, অ্যালুমিনিয়াম, পোড়াচুন, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড। পৃথিবী গোল এই ধারণার প্রমাণগুলি লেখো। পৃথিবী গোল এই ধারণার প্রমাণগুলি: গোলকাকার ছায়া। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। এই ছায়া গোলাকার দেখায়। কোনো গোলাকার বস্তুর ছায়া একমাত্র গোলাকার হয়, সুতরাং পৃথিবীর আকৃতি গোলাকার। এটা হবে গোলকাকার। পৃথিবীর আকৃতি গোলকাকার। তারপরে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা গেছে সৌরজগতের সব গ্রহই গোলকাকার। পৃথিবী একটি গ্রহ, অতএব পৃথিবীর আকৃতি গোলকাকার হওয়াটাই স্বাভাবিক। তারপরে জাহাজের দৃশ্য। সমুদ্রে একটি আশ্চর্য ব্যাপার দেখা যায়। কোনো একটি জাহাজ যখন সমুদ্র থেকে তীরের দিকে ফেরে, তখন প্রথমে জাহাজের মাস্তুল দেখা যায়, তারপর অর্ধেক জাহাজ এবং শেষে পুরো জাহাজটি দেখতে পাওয়া যায়। গোলকাকার সমুদ্রপৃষ্ঠের জন্যই এরূপ ঘটে। সূর্যোদয়, সূর্যাস্ত। পৃথিবী সমতল হলে ভূপৃষ্ঠের সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হতো। পৃথিবী গোলকাকার বলেই পূর্বের দেশগুলিতে আগে এবং পশ্চিমের দেশগুলিতে পরে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। আর দিগন্ত রেখা। কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গার ওপর দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় যে আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গায় বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্তরেখাকে দিগন্তরেখা বলে। জাহাজের ডেক কিংবা পর্বতের চূড়া কিংবা এরোপ্লেন যত উপরে উঠতে দেখা যাবে, ততই বৃত্তাকার দিগন্তরেখা বড় মনে হয়। পৃথিবী গোলকাকার বলেই এরূপ সম্ভব। আর ধ্রুবতারার অবস্থান। যখন ম্যাপ কম্পাস ছিল না, তখন উত্তর আকাশে ধ্রুবতারা দেখে মানুষ দিক নির্ণয় করত। কিন্তু মজার ব্যাপার, যতই উত্তর দিকে যাওয়া যাবে, তারাটি ততই রাতের উপরের দিকে উঠতে দেখা যাবে। আচ্ছা, ততই প্রতি রাতে উপরের দিকে উঠতে দেখা যাবে। পৃথিবী গোল বলেই এমন হয়। যদি সমতল হতো তাহলে তারাটিকে একই জায়গায় দেখা যেত। আবার পৃথিবীর গোলাকৃতির জন্যই দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারা দেখা যায় না। তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট লেখা হয়েছে, তোমাদের পছন্দ মতো যে কটা পয়েন্ট লিখতে বলা হয়েছে লিখবে। আচ্ছা, তাহলে বেডফোর্ড পরীক্ষা। 1870 সালে ইংল্যান্ডের বেডফোর্ড খালে এর আর ওয়ালেস সমান উচ্চতা বিশিষ্ট 3টি খুঁটি 1 কিলোমিটার অন্তর একই সরলরেখায় ভেলার সাহায্যে ভাসিয়ে দিয়ে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেন। তাহলে
মাঝের খুঁটির মাথা প্রথম ও তৃতীয় খুঁটির মাথার চেয়ে সামান্য উঁচু হয়ে রয়েছে। পৃথিবী গোলকাকার বলেই এমনটি ঘটে। আর প্রত্যক্ষ প্রমাণ, বর্তমানে উপরের এই সব পর্যবেক্ষণ আর যুক্তির মাধ্যমে পরোক্ষ প্রমাণ আর দরকার পড়ে না। মহাকাশচারীরা মহাশূন্য থেকে সচক্ষে উজ্জ্বল নীল গোলকের মতো পৃথিবী দেখেছেন। কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, এরোপ্লেন থেকে ছবি তুলেও দেখা গেছে পৃথিবীর আকৃতি গোলকাকার। হিমাদ্রি ও হিমালয় সম্পর্কে লেখো। প্রথমে লিখব হিমাদ্রি। এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি। পর্বতশৃঙ্গগুলি সারা বছর বরফ জমে থাকে। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, ভারত নেপাল সীমান্তে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। হিমাদ্রির দক্ষিণে অবস্থিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পীর পাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণী এই অংশের লক্ষ্য করা যায়। হিমাদ্রি, হিমালয় ও পীর পাঞ্জালের মাঝখানে রয়েছে কাশ্মীর উপত্যকা। দার্জিলিং, মুসৌরি, মানালি, নৈনিতাল, সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর সেই পাহাড়ি শহরগুলোতে বেড়াতে আসেন। উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর গতিপথ। গঙ্গোত্রী হিমবাহর গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। নাম্বার 2, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। উৎস তিব্বতের মানস সরোবরের কাছে চেমাউং দং হিমবাহ, আর তিব্বতের পর অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে। দৈর্ঘ্য 2525 কিলোমিটার, ভারতের দীর্ঘতম নদী। উপনদী যমুনা, সোন, গোমতী, কোশি ইত্যাদি প্রবাহপথে গড়ে ওঠা প্রধান শহর হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা আর কলকাতা। তাহলে এটা লাস্ট প্রশ্ন ছিল। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে, ক্লাস 6-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং অঙ্ক এর টোটাল সমাধানের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে। আর তাছাড়া ক্লাস 6-এর অঙ্কের বইয়ের সমস্ত অঙ্কগুলোর সমাধান এর প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে। তোমরা সেই প্রথম কমেন্টে গিয়ে লিঙ্কে টাচ করলে ভিডিওগুলো তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ।